একটু হেসে বরেন বললে, হ্যাঁ সৌজাতদা, আপনি তো আবার ভূতে বিশ্বাস করেন না। এই কেসটা কিন্তু ভূত নিয়ে, মানে ভূতের বাড়ি নিয়ে। রাত্রিবেলা ভুতুরে অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে এই কাণ্ড। সৌজাত্য শঙ্করের ঠোঁটের উপর পাতলা হাসি খেলে গেল। গল্পটা জ্যান্ত ভূতের কাণ্ড। জীবনে এত দেখলাম যে অশরীরী কারবার নিয়ে মাথা ঘামাবার ইচ্ছে নেই। যাই হোক, বলেন বলুন, গল্পটা মারা গেছে যে ছেলেটি, তার নাম তো শুনলাম প্রবীর। দলে আর যারা ছিল, ভূত ধরতে যারা গিয়েছিল, তাদের নাম শুনি। বরেনের মরসিন গালে একটা মাছি ল্যান্ড করবার তালে ছিল। সেটাকে ভাগিয়ে দিয়ে বরেন বললে, সুশান্ত রায়, তিলক মণ্ডল, যামিনী ঘোষাল, প্রবুদ্ধ দত্ত, প্রীতম সিং, এছাড়া ছিল নরেন, ওদের পদাতিক ক্লাবের বেয়ারা। টিফিন ক্যারিয়ারে করে রাতের খাবার আর ফ্ল্যাক্সের চা পৌঁছে দিয়ে চলে গিয়েছিল। ঘটনাস্থলে 20 মিনিটও ছিল না। তবে ওর টর্চটা ও বাড়িতে ফেলে এসেছিল। পরদিন সকালে থানা থেকে আমরা গিয়ে যখন তদন্ত শুরু করলাম, তখন ব্যাপারটা জানা গেল। বাট দেন, টর্চটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ এ রিলেভেন্ট। সৌজাত্য এক মনে শুনে যাচ্ছিলেন। মুখ তুলে বললেন, আপনার মতো অভিজ্ঞ পুলিশ অফিসার যখন বলেছেন, তখন টর্চটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না। পুরো ব্যাপারটা খুলে বলুন। পান খাবেন একটা? জর্দা দিয়া কিন্তু। বরেন মাথা নাড়াতে সৌজাত্য বাটা থেকে পান তুলে মুখে দিলেন। চোখ মুছে চিবোতে চিবোতে বললেন, হ্যাঁ বলুন, বিগিন অ্যাট দ্য বিগিনিং। ঘটনাটা এই রকম। ভূতের বাড়ির খবরটা নিয়ে আসে সুশান্ত রায়। বেহালায় তাদের আত্মীয় বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিল সুশান্ত। সেখানে এ কথা ও কথার মধ্যে বলে ফেলে যে তার মেজো কাকুর একটা বাড়ি দরকার। কুয়েতের পাড় চুকিয়ে দিয়ে তিনি কলকাতায় চলে এসেছেন হঠাৎ। আপাতত আছেন সুশান্তদের কালীঘাটের বাড়িতেই। অন্য কোনো অসুবিধা নেই। তবে বাড়িটা তো ছোট, আর মানুষ একলা হলেও মেজো কাকার জিনিসপত্র অঢেল। ফ্রিজ, এয়ার কন্ডিশনার, দুটো টিভি, ভিসি ডায়ার, মাইক্রোওভেন, ডিশওয়াশার, কাপড় কাচা কল ইত্যাদি। তাছাড়া গাদা গাদা ক্রুকারি। সব নিয়ে বাড়ি শুদ্ধ সবাই হিমশিম। আরশোলা লেগে একটা টেপ রেকর্ডারের 12টা বেজে গেল। মোট কথা, মেজো কাকা নিডস এ হাউস ব্যাডলি। কলকাতার যে কোনো অঞ্চলের মধ্যে যেমন সল্টলেকে নিজের বাড়ি করে উঠে যাবেন, এই ধারণা তার। মিনওয়াইল তার সব যন্ত্রপাতির পরিবার নিয়ে হাত পা ছড়াবার জায়গা চাই। আগেকার দিন হলে কথাটা পাতে পড়বার অবকাশ পেত না। বড় মাঝারি ডজন ডজন বাড়ির খোঁজ লোকে দিত পাল্লা দিয়ে, যেন সর্দির ওষুধ বাতলানো হচ্ছে। তা সেসব দিন তো গত হয়েছে। খাস কলকাতায় বাড়ি বিস্তর, খালি বাড়ি নেই। শহরতলির হাল একই। কুয়েত থেকে আসা মানুষ যত সেরামি হাঁকুক বাড়িওয়ালা দিতে পারবেন, কিন্তু মুশকিল হলো বাড়ি কোথায়। কাজীপাড়ার চনুমামা ইতস্তত করে বলে ফেললেন যে একটা নতুন তৈরি বাড়ির খবর অবশ্য তার কাছে আছে। তবে ওটা নাকি দোষযুক্ত, মানে হান্টেড হাউস। ভূত পিশাচ যাই বলুন, আছে। বলা বাহুল্য, ভূতের গল্প পেয়ে সবাই উৎসুক হলেন। যে সে ভূত নয়, একেবারে আধুনিক। খানদানি ভূতেরা বাস করত সব শ্যাওড়া গাছে অথবা পোড়ো বাড়িতে, আর এনারা হানা দিচ্ছেন সদ্য তৈরি বাড়িতে। কালে কালে কত কি হবে। যাই হোক, টু কাট দ্য লং স্টোরি শর্ট, সুশান্তর মেজো কাকু এক কথায় বাড়ি নিতে রাজি হয়ে গেলেন। 7 দিনের মধ্যে তার লোটা কম্বল, অর্থাৎ দামি ফ্রিজ, টিভি, ভিসিআর, রান্নাঘরের যত গ্যাজেট সব নিয়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠলেন।
কাজীপাড়া ছাড়িয়ে অনেকটা ভেতরের দিকে বাড়িটা, অনেকটা ঘিঞ্জি এলাকা। এটা পেরিয়ে টাম রাস্তা ছেড়ে রুচিসম্মত বাড়ি, সামনে ছোট্ট খালি জমি, চোর কাঁটা ভর্তি। ফুলবাগান করবেন ইচ্ছে ছিল মালিকের, নিজে থাকবেন বলে করিয়েছিলেন, ভাড়া দেবার ইচ্ছে ছিল না। কিন্তু কি থেকে কি হয়, প্রথম রাত্রি পেরোল না, হার্ট ফেল করে কর্তা গিন্নি দুজনেই অক্কা। ডাক্তার বললে ম্যাসিভ হার্ট অ্যাটাক। পুলিশ বিশ্বাস অবশ্য করেননি। একসঙ্গে স্বামী স্ত্রী দুজনে মারা গেলেন। দুজনেরই হৃদযন্ত্র ঝপ করে একসঙ্গে নোটিশ দিয়ে দিল। হয় নাকি এরকম? সোজা জিনিস পুলিশ বিশ্বাস করে না, আর এই ব্যাপারটা করবে। কিন্তু বরেন বললে আমরা কোনো মতেই ফাউল প্লে প্রমাণ করতে পারলাম না। নাবালক দুটি ছেলে মেয়েকে এসে নিয়ে গেলেন তাদের একমাত্র পিসি সেই বেনারস থেকে। সেখানেই তার শ্বশুর বাড়ি, স্বামী ডাক্তার, খাইবু যাইবু মিশিয়ে বাংলা বলেন। কলকাতার বাড়ির প্রতি তাদের কোনো লোভ আছে একথা আমারও বিশ্বাস করতে পারলাম না। চলে যাবার আগে তার বাড়িটায় ভাড়া বসিয়ে গেলেন। বাড়ি খালি রাখা বিপজ্জনক। অমন একখানা বাড়ি, তাও নতুন, ঝপ করে ভাড়া হয়ে গেল, আবার ঝপ করে ভাড়াটে উঠেও গেল। তারপর চলল ছোটখাটো মিছিল। এই ভাড়াটে আসে, ওই ভাড়াটে উঠে যায়। ভাবুন একবার, একালের কলকাতায় যেখানে বাড়ি খালি হলে ভাড়া বাড়িটাই নিয়ম, সেখানে উল্টোটা হতে লাগলো। শেষকালে ভূতের বাড়ি বলে এমন বদনাম রটে গেল যে বাড়ি আর ভাড়া পাওয়া যায় না, খালি থেকে গেল। সুতরাং মেজো কাকু অর্থাৎ সুশান্ত রায়ের মেজো কাকু এক কথায় বাড়ি পেয়ে গেলেন। বাড়ি দেখে তার হাসি আর ধরে না। বলেন এমন চমৎকার বাড়িতে ভূতেরা যদি বাস করতে চায় তবে তাদের দোষ দেয়া যায় না। তা থাক না তারা, আমি তো একলা মানুষ, বিস্তর জায়গা, ওরাও মনে সুখে বাস করুক। কুয়েতের পোড় খাওয়া মানুষ আমি, আমার ভিড়মি খাবার অভ্যাস নেই। শুধু বরজাতি করে আমার জিনিসপত্র ড্যামেজ না করলেই হলো। কিন্তু 3 রাত্রির পেরোলো না, কুয়েতের কাকু সব তার স্বাদের আইটেমগুলো ফেলে রেখেই চলে এলেন সুশান্তদের বাড়ি। অমন মানুষটা যেন কুঁকড়ে গেছেন, কোনো প্রশ্নেরই ঠিকমতো উত্তর দেন না। শুধু বলেন, না থাকা গেল না। আমি নিজে তাকে জেরা করেছি, খুব কিছু মেলেনি। একবার শুধু বলে ফেলেন ওরা চান না বাড়িতে কেউ থাকে, ব্যাস এইটুকুই, আর কিছু বলেনি। বাকিটুকু আর বিস্তারিত না বললেও চলে। লম্বা একটা ভূতের গল্প বলতে আমারই অস্বস্তি হচ্ছে। সৌজাত হেসে বললেন, পুলিশ ইন্সপেক্টরের মুখে ভূতের গল্প শুনতে বেশ লাগছিল, তবে হ্যাঁ বাকিটুকু বুঝতে পারছি। সুশান্তর কাকুর এক লাইনের বক্তব্যটা বুঝতে পারছি। বক্তব্যটা খুব প্রাঞ্জল। ওরা মানে বাড়ির মালিক মালকিন সাত করে বাড়ি বানিয়েছিল। বাইরের লোক এসে ওটা ভোগ দখল করুক তা তারা চান না। তাই একের পর এক ভাড়াটেকে তারা তাড়িয়েছেন। কিভাবে তাড়িয়েছেন? দাঁত কিটকিট করে না কঙ্কাল চেহারা দেখিয়ে? তা জানি না, জানতে চাইও না। তবে মোক্ষম ভয় নিশ্চয়ই দেখিয়েছেন, নইলে এই বাজারে এতগুলি ভাড়াটে বাড়ি ছাড়ত না। তবে ওই যে বললেন বরেন আমি ভূতে বিশ্বাস করি না, সেই কারণে ওই ভূত দম্পতির ভয় দেখাবার কৌশল নিয়েও মাথা ঘামাবে না। লেট মি কনসেন্ট অন সুশান্ত অ্যান্ড হিজ সো কল্ড ভূত ধরা পার্টি। ওই যে ছেলেটি মারা গেছে, কি তার নাম যেন? হ্যাঁ, প্রবীর। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে প্রবীরের মৃত্যু হয়েছে বেশ সহজবোধ্য পদ্ধতিতে।
মানে ভূতের হাতে মৃত্যু তাকে বলা যাবে না, তাই না বলেন? লেট মি গেস নাও ব্যাপারটা ড্রাগস রিলেটেড। বরেন হেসে বললে, বুলসাই। প্রবীরের বাঁ হাতে ইঞ্জেকশনের দাগ, রক্তে ওভারডোজের প্রমাণ মিলেছে। সুতরাং ওটা হয় অ্যাক্সিডেন্ট, নয়তো আত্মহত্যা, অথবা সৌজাত্য সেই একগুঁয়ে মাছিটাকে তাড়াবার ভঙ্গিতে হাত নেড়ে বললেন, অথবা তথবা নয়, স্রেফ মার্ডার। না ওয়ারেন, যদি আমার ভুল না হয়ে থাকে, আপনি একটা সিদ্ধান্তে নিজে নিজেই পৌঁছে গেছেন। আমার কাছে এসেছেন একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে, সেই সঙ্গে একটু চ্যালেঞ্জের ভাবও আছে। বিস্তারিত একটা ভুতুড়ে বাড়ির কাণ্ড কারখানা বলেছেন। সুশান্ত মেজ কাকুর সমস্যার কথা খুঁটিয়ে বলেছেন কতকটা আমাকে বিভ্রান্ত করতে। না না, লজ্জা পাবেন না। আই লাইক দিস কাইন্ড অফ চ্যালেঞ্জ। নাও দেন, ভূতের সাইডটা আমি একেবারে সরিয়ে রাখছি। সত্য ভূত আছে কি নেই সেটা যথেষ্ট কৌতূহল উদ্দীপক সাবজেক্ট নিশ্চয়ই, তবে তাতে খুনের কিনারা হবে না। আই মিন প্রবীর, ও ইয়েস, আমার ধারণা আপনি সুশান্তদের দলের সবার নাম পদবি সবই আমাকে বাতলেছেন, একই প্রবীর ছাড়া। প্রবীর, প্রবুদ্ধ। প্রবীরের পদবি কি দত্ত, প্রবীর দত্ত না প্রবুদ্ধ দত্ত? বলেন বললে, সেকেন্ড ওপিনিয়ন ঠিক নয় সৌজাত্যদা, আমি আপনারই ওপিনিয়ন চাই, নতুবা আমার খটকা যাবে না। চ্যালেঞ্জ কিছু নয়, আপনাকে আর আমি কি বলবো। সৌজাত্য যেন কথাটা শুনতেই পেলেন না, বলে চললেন, মার্ডার যেহেতু খুনি ওই ভূত ধরা পার্টিতেই আছে, এবং খুন করার উপকরণ যখন ড্রাগ, তখন মোটিভও ওই মারাত্মক বস্তুটার মধ্যেই আছে। সহজ কথায় ভুতুরে বাড়ির ব্যাকগ্রাউন্ডটা চমৎকার কাজে লেগেছে খুনির। ভূত ধরার হুজুগে সহজেই বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছে প্রবীর, ও অজান্তে সে নিজের মৃত্যুকে ডেকে এনেছে। নিশ্চয়ই প্রবীর কাউকে চটিয়েছিল। এটা প্রেম নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ব্যাপার বলে মনে হয় না, টাকা পয়সা নিয়ে ঝগড়া। আচ্ছা একটা কথা বলুন তো, নরেনকে তো আপনি গ্রেপ্তার করবেন ঠিকই করেছেন, দলের আর কারো হাতে কি এমন চিহ্ন দেখেছেন যাতে সন্দেহ হয় বা প্রমাণিত হয় যে সেও ড্রাগে অভ্যস্ত ছিল? পেয়েছেন? গুড। তাহলে সে না প্রবুদ্ধ, না প্রীতম, তিলক, যামিনী, না এরা কেউই নয়, মাস্ট বি সুশান্ত। রাইট। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন বরেন, কেন সুশান্ত, কেন প্রবুদ্ধ নয়? সৌজাত্য বললেন, আমি ঘটনাস্থলে যাইনি, খুন হয়ে যাওয়া প্রবীরকে দেখিনি, তার বন্ধুদেরও দেখিনি, সবটাই শুনেছি আপনার মুখ থেকে। কাজেই আপনার সাইকোলজিটাই অনুধাবন করতে হয়েছে। আপনি প্রবীরের উপাধি গোপন করে আমার কৌতূহলকে জাগ্রত করেছেন, যাতে আমি ধরে নিই যে প্রবুদ্ধ দত্তর দিকে এই সন্দেহের আঙুল তোলা উচিত। কাজেই প্রবুদ্ধকে সঙ্গে সঙ্গে বাদ দিলাম। একটা সম্ভাবনা ছিল যে দলের সবাই হয়তো ড্রাগের নেশা করে, কিন্তু সেই সম্ভাবনা বাদ দিলাম, কারণ ওভাবে দল বেঁধে একজনকে খুন করাটা এক্ষেত্রে লজিক্যাল মনে হলো না। তাতে জটিলতা বিস্তর, বিপদও বিস্তর, ঝুঁকিও বেশি। পুলিশের সবাই ইন্সপেক্টর বরেন সেনের মতো বুদ্ধিমান না হলেও জেরা করে কাকে না কারো পেট থেকে কথা টেনে বের করবে সেই সম্ভাবনা প্রবল। সুতরাং খুনি বা খুনের পিছনে যারা এই ঝুঁকি, তারা নেবে না। যাই হোক, আমি আর কাউকে নিয়ে মাথা না ঘামিয়ে সুশান্তকেই সন্দেহ করলাম, কারণ গোটা ব্যাপারটায় তার ভূমিকায় সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ। আর আপনি ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন যে প্রবীর ড্রাগ পেটলারদের বা তাদের কর্তাদের চটিয়ে দিয়ে নিজের মৃত্যুকে ডেকে এনেছে।
এরকম ক্ষেত্রে ড্রাগাসক্ত কাউকে খুন করার পিছনে একটি কারণ থাকে কিনা? বরেন বললেন, পুরো ব্যাপারটাই জেনে গেছি, তা বলবো না। তবে হ্যাঁ, আপনি যে ইঙ্গিত করেছেন সেই দিকেই ভালো কথা। নরেনকে সন্দেহ করলেন কেন? আপনি যে গোড়াতেই বললেন টর্চটা রেলেভেন্ট নয়, সঙ্গে সঙ্গে ওদিকে নজর যাবেই। তাছাড়া অন্ধকার রাতে টর্চ সর্বদাই প্রাসঙ্গিক। সঙ্গে নিতে ভুল হলেও হতে পারে, কিন্তু সঙ্গে টর্চ থাকলে চলে আসার সময় ভুল হয় না। ভুল হলেও রাস্তায় অন্ধকারে নেমেই মনে পড়ে যাবে। বৃষ্টি না হলে ছাতা প্রায় লোকে ভুলে ফেলে যায়, কিন্তু টর্চ, আসলে নরেন নিশ্চয়ই টর্চের ভিতরে করে কিলার ডাগ এবং সিরিঞ্জটা নিয়ে গিয়েছিল। ব্যাস, তার দায়িত্ব শেষ, টর্চের কাজও শেষ। ফাঁপা টর্চ তো অন্ধকারে তাড়ায় না, কাজেই সত্যি সত্যি ওটার আর প্রাসঙ্গিকতা রইল না। একটা পান খাবেন বলেন, জর্দা ছাড়া? ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি।